হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছি আবারও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব এসএসসি সিএইচএসএল 2024 টায়ার ওয়ানের 2/7/2024 2/7/2024-এর থার্ড শিফটে যে এক্সাম হয়েছিল সেই এক্সামের জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 6খানা শিফট কিন্তু ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এটা 7 নম্বর শিফট চলছে, এই জন্য আমাদের এটা জিকে ক্লাস নম্বর 7। যে ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি, এমটিএস, জিডি, সিজিএল, স্টেনো, জেই, এই সকল যে এসএসসি যে সকল এক্সামগুলো হয়ে থাকে, তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ এই সকল এক্সামের জন্য, তো তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে কিন্তু এক্সট্রা ডিটেলস অনুযায়ী কিন্তু ক্লাসগুলো করিয়ে থাকি, তার জন্য কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, তো অবশ্যই বলবো যে আগের ক্লাসগুলো দেখে নেবে, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। আর তোমরা এমটিএসের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, এমটিএস 2025-এর তোমাদের জন্য আমরা 4খানা পিডিএফ রেডি করেছি, যেখানে জিকে থাকছে 2019 থেকে 24 এমটিএসের যে এক্সাম হয়েছে সেই এক্সামের পুরো সমস্ত কোশ্চেন, প্রায় 6200 প্লাস কিন্তু এমসিকিউ কোশ্চেন রয়েছে। সেই কোশ্চেনগুলোর কোশ্চেন অ্যান্সার প্লাস তার সঙ্গে কিন্তু এক্সট্রা ডিটেলস দিয়ে কিন্তু পিডিএফটাকে তৈরি করা হয়েছে। তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2024, যেহেতু তোমরা 2025-এ এক্সাম দেবে, তার জন্য 2024 কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 2024-এর 3352খানা প্রশ্ন উত্তর সহ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তৈরি করেছি, এবং স্ট্র্যাটেজিকে 14খানা টপিক, যেই টপিক থেকে প্রত্যেক বছর প্রত্যেকটা শিফটেই কিন্তু কোশ্চেন আসে, তো সেই সকল টপিক থেকে কিন্তু আমরা এক্সট্রা নোটস তোমাদেরকে দেবো। তারই সঙ্গে ইংলিশে 1700 এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার 1700 এমসিকিউ, তার সঙ্গে বেসিক গ্রামার রুলস রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিমস এবং এডিয়াম আর ফ্রেজ, এই তিনটে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর জন্য এগুলো আমরা 100খানা করে দিয়ে রেখেছি। তো তোমরা যদি এই পিডিএফগুলো নিতে চাও, এই 4খানা পিডিএফ তোমাদের যদি নিতে ইচ্ছে হয় জাগে, তাহলে অবশ্যই তোমরা আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো। প্রাইস রাখা হয়েছে মাত্র 199 টাকা, ঠিক আছে? 199 টাকা মাত্র প্রাইস রাখা হয়েছে। যদি নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এবার চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। নিম্নলিখিত পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলিকে ভারতের তাদের উৎপাদনকারী অঞ্চলগুলির সাথে সঠিকভাবে মেলান। পুনর্নবীকরণ যে শক্তিগুলো রয়েছে, দেখো এখানে জোয়ার শক্তির সঙ্গে কোনটা মিলছে? খাম্বার উপসাগর, নাগরকোয়েল না পুগা উপত্যকা? তো এখানে জোয়ার শক্তির সঙ্গে মিলছে কিন্তু এ, খাম্মাট উপসাগর। বায়ু শক্তি এটা হচ্ছে নাগরকোয়েল, আর ভূতাপ শক্তি যেটা হচ্ছে পুগা উপত্যকা। তাহলে একের সঙ্গে এ, দুইয়ের সঙ্গে বি, তিনের সঙ্গে সি, তাহলে অপশান নাম্বার 2 হয়ে যাচ্ছে এখানে, তাহলে সঠিক আনসার। এবার তোমরা এখান থেকে যে এক্সট্রা ডিটেলসগুলো তোমরা হয়তো আমরা যে মিলিয়েছি সেটাকে তোমরা বুঝতে পারছো না অনেকে, তার জন্য এখানে এক্সট্রা ডিটেলসের মাধ্যমে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, শুনে নাও। জোয়ার শক্তি প্রধানত খাম্মাটের উপসাগর উৎপাদিত হয়, যা তার উচ্চ জোয়ারের জন্য পরিচিত। তাহলে এবার আশা করি বুঝেছো কেন আমরা জোয়ার শক্তিটাকে খাম্মাট উপসাগরের সঙ্গে মিলে করেছি। তারপরে দেখো বায়ু শক্তি তামিলনাড়ুর নাগরকোয়েলে উল্লেখযোগ্যভাবে ব্যবহার করা হয়, কারণ এই অঞ্চলে স্থায়ী এবং শক্তিশালী বাতাসের ধারা রয়েছে। তারপরে হচ্ছে ভূতাপীয় শক্তি, যেটা লাদাখের পুগা উপত্যকায় পাওয়া যায়, পুগা উপত্যকায়, যেখানে ভূতাপীয় ঝর্ণা রয়েছে, যা ভূতাপীয় শক্তির উপস্থিতি নির্দেশ করে। তো এই তিনটে এক্সট্রা ডিটেলস পড়ে কিন্তু তোমরা নিশ্চয়ই সেই ছকটার আনসারগুলো পেয়ে গেছো সুন্দরভাবে। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেনে। বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম এটা কোথায় রয়েছে বলো? জায়গাগুলো দেখো, রাঁচি, রৌরকেল্লা, ভুবনেশ্বর না হচ্ছে জামশেদপুর। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 2, রৌরকেল্লাতে রয়েছে বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, যেটা ভারতের উড়িষ্যায় রৌরকেল্লায় অবস্থিত একটি আন্তর্জাতিক ফিল্ড হকি স্টেডিয়াম। তো রাজ্য যদি থাকে তাহলে রাজ্য উড়িষ্যা করবে, যেহেতু রাজ্য নেই, রৌরকেল্লা রয়েছে, তো রৌরকেল্লাটা করে নেবে। তারপরে দেখো 3 নম্বরে, নিচের কোন পদ্ধতি আয় ও ভোগের মাত্রার ভিত্তিতে দারিদ্র্য পরিমাপ করা হয় বলো? নিচের কোন পদ্ধতিতে? আছে দারিদ্র্য রেখার মাধ্যমে। ফুটবলে বহিষ্কার করা কার্ডের রং কি? বহিষ্কার করা কার্ডের রংটা কি থাকে?
তো পারবে সবাই এটা। লাল লাল মানে লাল দেখিয়ে দেওয়া মানে বহিষ্কার, ফুটবল খেলা থেকে কিন্তু তিনি বাদ চলে গেল সেই ম্যাচে। এছাড়া বাকি যে কার্ডগুলো রয়েছে দেখো, হলুদ কার্ড। হলুদ কার্ড কখন দেখানো হয় না, একজন খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা বা সতর্ক বার্তা দেওয়ার জন্য রেফারি হলুদ কার্ড দেখান। তোমরা যারা ফুটবল খেলা দেখো তোমরা কিন্তু অবশ্যই জানো এগুলো, কিন্তু যারা দেখে না তাদের একটু জানার দরকার রয়েছে এগুলো। যদি এই ম্যাচে কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড পায় যা একটা লাল কার্ডের সমান, তাহলে তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। নীল কার্ড। নীল কার্ড হচ্ছে খেলা থেকে অস্থায়ীভাবে স্থগিত করা। একজন খেলোয়াড়কে নীল কার্ড দেখানো হবে, কর্মকর্তা তাকে জানাবেন যে সে 2 মিনিটের জন্য খেলা থেকে স্থগিত থাকবেন, 2 মিনিট, ঠিক আছে, নীল কার্ড। লাল কার্ড তো বলেই দিয়েছি। এবার চলে যাও 5 নম্বরে, জুডো। জুডোতে সোজা অবস্থানের লড়াই করাকে ড্যাশ বলা হয়। জুডোতে সোজা অবস্থানে লড়াই করাকে কি বলা হয় না হচ্ছে তাচি ওয়াজা বলা হয়। জুডো খেলা, জুডো তাচি ওয়াজা কোন খেলার সাথে যুক্ত, তাহলে শব্দটা জুডো খেলার সঙ্গে, এটাও মনে রাখো। এইভাবে পরবর্তীতে কোশ্চেন চলে আসতে পারে। আর বাকি যেগুলো রয়েছে দেখো, আসি ওয়াজা যেটা হচ্ছে পায়ের কৌশল, ওই জুডো খেলার পায়ের কৌশল। আর নে ওয়াজা যেটা মাটির কৌশল জড়িত। আর হচ্ছে কুসি ওয়াজা হিপ কৌশল জড়িত, হিপ। তিনটেই জেনে রাখো। তারপরে দেখো 6 নম্বর, মহরম। কী রয়েছে, মহরম ইসলামী ক্যালেন্ডারের ড্যাশ মাস এবং এটি একটি পবিত্র মাস হিসেবে বিবেচিত হয়। মহরম এটা ইসলামী ক্যালেন্ডারে কোন মাস, কত নম্বর মাস এটা তে মানে এই অনুষ্ঠানটা হয়ে থাকে, মহরমটা প্রথম মাসে এটি হয়ে থাকে। তারপরে চলে যাও 7 নম্বরে, নিচের কোন প্রাণী তাদের জীবদশায় তাদের লিঙ্গ পরিবর্তন করতে পারে। কোন প্রাণী তাদের জীবদশায় তাদের লিঙ্গ পরিবর্তন করতে পারে, সে হচ্ছে শামুক করতে পারে। 8 নম্বর দেখো, নিচের কোনটি সর্বাধিক ফাইলের আকার যা জিমেলে একটি ইমেল বার্তার সাথে সংযুক্ত করা যেতে পারে। যদি তোমরা ইমেল পাঠাও জিমেলে, তখন সেখানে একটা ফাইল সর্বাধিক কত এমবির তোমরা ফাইল পাঠাতে পারবে, তার বেশি কিন্তু পাঠাতে পারবে না। সেটা হচ্ছে 25 এমবি, সর্বাধিক 25 এমবির ফাইল পাঠানো যেতে পারে। তারপরে দেখো এনএনপি গণনার জন্য নিচের কোনটি সঠিক সূত্র। এনএনপি গণনার সূত্র অলরেডি আমরা আলোচনা করেছি আগে, তো আবারও দেখে নাও। এনএনপি বা আমরা অর্থনীতি নিয়ে যে একটা ক্লাস করেছি দেখবে, এসএসসি এমটিএস এর অর্থনীতি নিয়ে, তো সেই অর্থনীতির ক্লাসটা তোমরা যারা দেখোনি বলবো যে তোমরা দেখে নাও, কারণ অর্থনীতি থেকে এসএসসির প্রত্যেকটা এক্সামে কিন্তু এখন কোশ্চেনগুলো আসছে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো আমরা সেখানে কিছু কোশ্চেন আমরা আলোচনা করেছি, সেগুলো দেখে নেবে তোমরা। আশা করি তোমাদের সেখানে থেকে কিন্তু অনেকটাই উপকৃত হবে, এবং সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে আমরা আলোচনা করেছি, দেখে নেবে সেটা। তো এনএনপি সমান হচ্ছে জিএনপি মাইনাস অবচয়, সূত্রটা মনে রাখো। তারপরে দেখো 10 নম্বর, ব্রিটিশ সরকার 1856 সালে একটা আইন পাস করে। এটি নিম্নলিখিত সামাজিক সংস্কারগুলির মধ্যে কোনটির জন্য ছিল। এই আইনটি 1956 সালে যে আইনটা পাস করেছিল সেটা কোনটার জন্য না, সেটা হচ্ছে বিধবা পুনর্বিবাহ আইন, বিধবা পুনর্বিবাহ। তো তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, ক্লাসটা দেখছো কিন্তু এখনও লাইক করছো না, তো তোমাদেরকে বলবো ক্লাসটা অবশ্যই লাইক করে ফেলো। তারই সঙ্গে চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো তো সাবস্ক্রাইব করে ফেলো, এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাসগুলো পাওয়ার জন্য। এইভাবে এক্সট্রা ডিটেলস সহ আমরা যে আলোচনা করে থাকি, তো সেই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলো। 11 নম্বর কোশ্চেনটা দেখো, নাগরিকত্ব আইন 1955 ড্যাশের সাথে সম্পর্কিত নয়। নাগরিকত্ব আইন কোনটার সাথে সম্পর্কিত নয়, এই নয়গুলো কিন্তু খেয়াল করতে হবে, কেন এগুলো না খেয়াল করলে অনেক সময় আনসারগুলো ভুল হয়ে যায়, তাই না। তো সেটা হচ্ছে নির্বাচনের সাথে সম্পর্কিত নয়। অধিগ্রহণ, ইস্তফা বা নির্ধারণ এগুলোর সাথে সম্পর্কিত রয়েছে, কিন্তু এই নাগরিকত্ব আইন 1955 সালের নাগরিকত্ব আইনটি মূলত ভারতীয় নাগরিকত্ব অধিগ্রহণ, ইস্তফা এবং নির্ধারণের সাথে সম্পর্কিত। 12 নম্বর দেখে নাও, একটি বৃত্তাকার কুণ্ডলী যার ইন বাঁক রয়েছে, একটা বৃত্তাকার কুণ্ডলী যার ইনটা বাঁক রয়েছে, তা একটি একক বাঁক দ্বারা উৎপাদিত ক্ষেত্রটির
ড্যাশ গুণ বড় একটা ক্ষেত্র তৈরি করতে পারে? বলো। তাহলে সেটা একটা একক বাঁক দ্বারা উৎপাদিত ক্ষেত্রটির ড্যাশ গুণ বড় একটা ক্ষেত্র তৈরি করতে পারে। সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, এন গুণ। এন বাঁক রয়েছে, তো এন গুণ বড় একটা ক্ষেত্র তৈরি করতে পারবে। তারপর দেখো লুসাই পাহাড়। লুসাই পাহাড় ড্যাশ নামে পরিচিত? লুসাই পাহাড় কী নামে পরিচিত? মিজো পাহাড়। মিজো পাহাড় নামেও পরিচিত লুসাই পাহাড়। তারপরে দেখো সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের ফলাফলগুলির মধ্যে নিম্নলিখিত কোনটি নয়? আবার নয় জিজ্ঞেস করেছে। দেখো ফলাফলগুলির মধ্যে কোনটা নয়, তো সেটা হচ্ছে 1 নম্বরটা। কি বলা রয়েছে না, ক্রমবর্ধমান মূল্য এবং কৃষি শ্রমিকদের অর্থ প্রদানের পদ্ধতি নগদ অর্থ প্রদান থেকে প্রকারের অর্থ প্রদানের পরিবর্তন। এটা কিন্তু সবুজ বিপ্লবের ফলাফলের মধ্যে ছিল না। কী কী ফলাফল হয়েছিল না, হচ্ছে কৃষি শ্রমিকদের বেতন বৃদ্ধি, কৃষি শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি, আর হচ্ছে ধনী আরও ধনী হয়েছে এবং অনেক দরিদ্র লোক স্থির অবস্থায় থেকে গেছে অথবা আরও দরিদ্র হয়েছে। তো এইগুলো হচ্ছে সবুজ বিপ্লবের ফলাফল। ঠিক আছে। সবুজ বিপ্লব মূলত উচ্চ ফলনশীল বীজ, সার এবং সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে মনোযোগ দিয়েছিল, এটাও মনে রাখো। 15 নম্বর দেখো, কোরিওলিস বল সম্পর্কিত বিবৃতিগুলির মধ্যে কোনটা ভুল? আবারও ভুল খুঁজতে হবে আমাদের। কোরিওলিস বল ভুল বা আজকে না সূচক কোশ্চেনগুলো পাচ্ছি এবং ভুল দেখতে পাচ্ছি, এটা ভুল দিয়ে কোশ্চেন এসছে। তো ভুল যেটা সেটা হচ্ছে বাতাস বেশি হলে বিচ্যুতি কম হয়, এই যে কথাটা কোরিওলিস বলের ক্ষেত্রে এটা কিন্তু ভুল। ঠিকগুলো কোনগুলো না, হচ্ছে এটি বায়ুকে উত্তরের ডানে এবং দক্ষিণে বাম দিকে প্রবাহিত করে। এইটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখো। কোরিওলিস বলের ক্ষেত্রে কী হয়, বায়ুটা উত্তরের ডান দিকে বেঁকে যায় আর দক্ষিণে বাম দিকে বেঁকে যায়। ঠিক আছে। আর এটি উচ্চ কোণের সরাসরি সমানুপাতিক, উচ্চতা কোণের সরাসরি সমানুপাতিক, আর হচ্ছে বিষুব রেখায় এটি অনুপস্থিত। বিষুব রেখায় এটি অনুপস্থিত। 16 নম্বর দেখো, এপ্রিল 2023 সালে উইং কমান্ডার দীপিকা মিশ্র নিম্নলিখিত কোন পুরস্কার পেয়েছেন? দীপিকা মিশ্র কোন পুরস্কার পেয়েছেন? ইনি পেয়েছেন বায়ুসেনা পদক। বায়ুসেনা পদক পেয়েছেন। 17 নম্বর, ভারতীয় এবং রাশিয়ান সেনাবাহিনীর মধ্যে আন্তর কার্যক্ষমতা বাড়ানোর জন্য 2021 সালে প্রুডবয় রেঞ্জ ভলগোগ্রাদে ড্যাশ নামে একটা যৌথ প্রশিক্ষণ অনুশীলন শুরু হয়েছিল। সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 1, ইন্দ্র 2021। ইন্দ্র 2021 নামে একটা যৌথ প্রশিক্ষণ অনুশীলন শুরু হয়েছিল। বিখ্যাত লোকসঙ্গীত হ্যাকিয়ালু এর উৎপত্তি কোন রাজ্যে? এটা একটা লোকসঙ্গীত হ্যাকিয়ালু, এটা কোন রাজ্যে উৎপত্তি হয়েছে? এটা উৎপত্তি হয়েছে নাগাল্যান্ড রাজ্যে। তারপরে গুগ্গা। গুগ্গা হলো ড্যাশের বিখ্যাত ধর্মীয় নৃত্য যা গুগ্গা পীরের স্মরণে বের হওয়া শোভাযাত্রার পরিবেশিত হয়। ধর্মীয় নৃত্য যেটা হচ্ছে গুগ্গা পীরের স্মরণে বের হওয়া শোভাযাত্রায় পরিবেশিত হয়। এটা হচ্ছে হরিয়ানার গুগ্গা একটা বিখ্যাত ধর্মীয় নৃত্য। কোন স্থানে মহান রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ দ্বারা নির্মিত শৈব মন্দিরটি? হলো প্রথম কৃষ্ণ দ্বারা নির্মিত শৈব মন্দির কোন স্থানে রয়েছে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4, ইলোরাতে রয়েছে। 21 নম্বর, খুবাকেসি এক ধরনের গান যা ড্যাশ রাজ্যে গাওয়া হয় তালির সাথে, হাতের তালি, সেই তালির সাথে সাথে গাওয়া হয়। খুবাকেসি কোন রাজ্যে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3, মণিপুর রাজ্যে। তারপর দেখো, সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ধর্মীয়, ভাষাগত এবং আঞ্চলিক বা বিভাগীয় বৈচিত্র্যকে অতিক্রম করে ভারতের সকল মানুষের মধ্যে সম্প্রীতি এবং সাধারণ ভ্রাতৃত্বের চেতনা উন্নীত করা ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হবে। নারীর মর্যাদার জন্য অবমাননাকার অভ্যাস পরিত্যাগ করা। এটা কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
এটা বলা হয়েছে 51A 51A বলা হয়েছে। তো এখানে এক্সট্রা ডিটেলসগুলো কেন আমি 51 যতগুলো হয় প্রত্যেকটা অনুচ্ছেদ আমি একের পর এক এখানে লিখে দিয়েছি, তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এই রকমভাবে আমরা এখানে যেমন এক্সট্রা নোটস দিয়েছি, দেখছো কতগুলো নোটস দেওয়া রয়েছে একসঙ্গে, প্রত্যেকটা পুরো কে পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। এই রকম দেখো, আবার সাইডে লিখে দিয়েছি কোনটা আবার কোন এক্সামে এসছে, দেখেছো? এই রকমভাবে রয়েছে কিন্তু তোমরা যারা এসএসসি এমটিএসের পিডিএফটা নেবে, এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের যে পিডিএফটা রয়েছে ওখানে কিন্তু এইরকমভাবে এক্সট্রা ডিটেলসগুলো দেওয়া রয়েছে, অনেক এক্সট্রা ডিটেলস রয়েছে এবং সাইডে লিখে দেওয়া আছে কোনটা কোন এক্সামে এসছে। 23 নম্বরটা দেখো, 23 নম্বর কোশ্চেন, ভারতের কোন দ্বীপের দক্ষিণে মালদ্বীপ অবস্থিত? কোন দ্বীপের দক্ষিণে মালদ্বীপ অবস্থিত? সঠিক অ্যান্সার লাক্ষাদ্বীপ। 24 নম্বর, পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2020 অনুযায়ী বৃহৎ রাজ্য বিভাগের নিচে কোন রাজ্যটি সর্বোত্তম শাসিত রাজ্য, যা একটি অলাভজনক সংস্থা পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার দ্বারা প্রকাশিত হয়েছিল? বলো, পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2020 অনুযায়ী সেটা হচ্ছে কেরালা। কেরালা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। আর আজকে ক্লাসে লাস্ট কোশ্চেন, কম্পিউটার থেকে কোশ্চেন। মাইক্রোসফট ওয়ার্ড করেছো তোমরা যারা যারা কম্পিউটার শিখেছো নিশ্চয়ই। সেই মাইক্রোসফট ওয়ার্ডের সেভ বাটনে ক্লিক করলে বা কন্ট্রোল এস চাপলে সেভ হয়ে যাবে। কী ঘটবে কন্ট্রোল এস চাপলে? নথিটি একটা ডিস্ক ফাইলে সংরক্ষিত হয়, তাই তো? তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও এবং তার সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু পাওয়ার জন্য। আগের ক্লাসগুলো যারা দেখোনি দেখে নাও। আর এমটিএসের এই পিডিএফটা যদি নিতে চাও তো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তো মেসেজ করলে তারপর পেমেন্টের অপশানটা কীভাবে করবে সেটা আমরা বলে দেবো, সেইভাবে পেমেন্ট করলে তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো তোমাদের জন্য মাত্র রাখা হয়েছে 199 টাকা। তো দেখো, চিন্তা ভাবনা করো। বাকি অন্যান্য প্ল্যাটফর্মের থেকে আমাদের এখানে কিন্তু মূল্যটা অনেকটাই কম রাখা হয়েছে তোমাদের কথা ভেবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।